নমস্কার। আমি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রী পার্থ রায়চৌধুরী। আজকে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ থিঙ্কার নিয়ে যে সিরিজ আমাদের শুরু হয়েছে পিপিএসি 102 তার 1 থেকে 4 পর্যন্ত আজকে চলছে। আজকে আমরা প্রথম 4 নম্বর ইউনিটে এফডব্লিউ টেলর যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টে যাকে ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলা হয় তাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজ প্রথমে যখন আমরা শুরু করেছিলাম, প্রথমে ইন্ডিয়ান থিঙ্কারদের দিয়ে করেছিলাম, কৌটিল্য, গান্ধীজি, এই দুটো আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম। পরের পর্বে আমরা শুরু করেছিলাম উইড্রো উইলসনকে নিয়ে। সেটা শেষ করার পরে আজকে আমরা টেলরকে নিয়ে এবং তার সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কৌশল নিয়ে আমরা আলোচনা করব। আসলে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এই কথাটা প্রথমে কে কয়েন করেছিল সেটা একটা বড় ব্যাপার নয়, তবে সেটা ছিল ফ্রেডরিক, এটা ছিল ব্র্যান্ডিস। প্রথমে লুইস ব্র্যান্ডিস 1910 সালে এই টার্মটা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এই টার্মটা কয়েন করেছিল। জনপ্রশাসনে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা একটা ঐতিহাসিক ব্যাপার, একটা নতুন দিকের সূচনা করেছিল। আমরা প্রথমে যখন জানি যে কিন্তু এ নয় যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রথমে টেলরই শুরু করেছিলেন। টেলরের আগেও অনেকে কিছু কিছু ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে গেছিলেন। তারা যেমন তাদের ছিল চার্লস ব্যাবেজ, হেনরি আর টন, ফ্রেডরিক হ্যাসলে, হেনরি মেটক্লাফ, এরকম অনেকে ছিল। তার আগেও তারা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু বৈপ্লবিকভাবে এই আমাদের এফডব্লিউ টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সূচনা করেছিলেন এবং তার যে সূত্র তার পৃথিবীর সব দিকে প্রচন্ড আলোড়ন সৃষ্টি করেছিল। তাই জন্য আমরা তার সেই উপলব্ধি, তার সেই সায়েন্টিফিক ম্যানেজমেন্টের যে তত্ত্ব, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। প্রথমে কখন সেটা 19বিংশ শতাব্দীর একদম শেষ দিকে। তখন কি প্রখ্যাত মার্কিন ইঞ্জিনিয়ার ফ্রেডরিক টেলর, যার জন্ম ছিল কত 1856 থেকে 1915 মধ্যে, উনি কেন এই ব্যাপারগুলো সূচনা করেছিলেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনা? কারণ সেই সময়ে এইসব আমাদের এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির খুব দরকার পড়েছিল। কারণ সেই সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য সারা পৃথিবীতে তীব্র প্রতিযোগিতা, বাজারে উৎপাদন বেড়ে গেছে এবং তার প্রতিযোগিতায় টিকে থাকবার জন্য বিভিন্ন কলকারখানা কারবারগুলো তারা নিজেদের মধ্যে ব্যবস্থা টিকে রাখার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেছিল। কি করে বিভিন্ন রকম ভাবে ব্যয় সংকোচ করে আমরা আমাদের অর্গানাইজেশন চালাবো, সেই দিকের ব্যাপারে সবাই সচেষ্ট হয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের এফডব্লিউ টেলর এই ব্যয় সংকোচ কি করে কারবারে করে, কি করে নতুন নতুন তথ্য উৎপাদন করে প্রক্রিয়াটিকে চিরকাল চালিয়ে যাওয়া যায়, কোম্পানি যাতে প্রফিটে থাকতে পারে, সেই ব্যবস্থার জন্য উনি অনেক চেষ্টা করেছিলেন। আসলে কারবারের উৎকর্ষ সাধন করে কি ব্যয় সংকোচ করাই আমাদের মূল কাজ ছিল তাদের সেই সময়ে। তো উৎপাদনের ক্ষেত্রে কোন পদ্ধতি বা প্রক্রিয়াকে চিরকাল কিন্তু সর্বশ্রেষ্ঠ বলে আমরা এক প্রকার ধরে রেখে এগিয়ে যেতে পারবো না। বিভিন্ন সময় এটা পরিবর্তন হচ্ছে, একটা ডিনামিক ব্যাপার। তাই সেই সময়ে ব্যবস্থাপনার ক্ষেত্রে দিনে দিনে নতুন নতুন কিন্তু ব্যবস্থা ঘটছে, উদ্ভাবন ঘটছে। আর কি ঘটছে, পুরনো রীতিনীতি বা গতানুগতিক যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেগুলো সব দিন দিন অচল হয়ে পড়ছে। তাই কি হলো যে কারবার যাতে সুদক্ষ করতে হয়, তাই জন্য অন্ধের মতো আমরা পুরনো জায়গায় না থেকে পুরনো ব্যবস্থাকে আঁকড়ে না ধরে কি করে নতুন ব্যবস্থাপনার সংস্কার মুক্ত ভাবে তৈরি করা যায় তার দিকে সবাই কিন্তু সচেষ্ট হয়েছিল। বিশেষ করে এই যে দৃষ্টিভঙ্গি, সেটা যেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির একটা প্রবর্তন করা যায়, সেই ব্যাপারটা অনেকে প্রয়োজনীয়তার স্বীকার করেছিল। তো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে আমরা কি বোঝাচ্ছি? যে আমরা পর্যবেক্ষণ করব, অনুসন্ধান করব, তথ্য সংগ্রহ করব এবং সেই তথ্যটা বিশ্লেষণ করে কারবারের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গির সৃষ্টি করব।
তো সেই রকম ভাবে তার মানে হচ্ছে আমরা পর্যবেক্ষণ মানে আমরা অবজার্ভ করলাম কোনো জিনিস, কোনো ফেনোমেনাকে আমরা অবজার্ভ করলাম, তার এবং অনুসন্ধান, এনকোয়ারি, তারপরে বিভিন্ন রকম ডাটা কালেকশন, তথ্য সংগ্রহ করে এবং সেটাকে বিশ্লেষণ করে তথ্যটাকে অ্যানালিসিস করে এবং তার বিভিন্ন রকম যুক্তি দাঁড় করিয়ে এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ভাবে সেসব তথ্য সৃষ্টি করব, যাতে কি করে আমরা কারখানাতে ভালোভাবে প্রচলিত ব্যবস্থায় কম খরচে ইকোনমিক ওয়েতে আমি আমার বিভিন্ন বিভিন্ন মানে প্রোডাক্ট আমরা যাতে তৈরি করতে পারি। তো 1911 সালে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের উপর টেলারের একটা বিখ্যাত গ্রন্থ, যেটাকে আমরা বলি প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, সেটা কিন্তু ওই 1911 সালে প্রকাশিত হয়েছে। সেখানে টেলার অনেক ডিটেলস ব্যাপার সেখানে আলোচনা করেছিলেন, যেগুলো একটা যুগান্তকারী হিসাবে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ইউনাইটেড স্টেটসেই নয়, সারা বিশ্বে প্রচন্ড আলোড়ন সৃষ্টি করেছিল। আলোড়ন শুধু এবং এটাও ঠিক যে তার যে সহযোগী ছিলেন কারা? গ্যান্ট ছিল, গিলবার্ট ছিল, কেন্ডিল ছিল, এরা অনেকেই আছে। তারা আমরা অনেকে জানি, আমরা এই যে টেলারের পরে গান্ট ওনার কিন্তু সহযোগী। এই টেলার, গান্ট, গিলবার্ট এরা কিন্তু অনেক বইও লিখেছিলেন পরে। এবং আমরা জানি যে গ্যান্ট যিনি আছেন তার জন্য গ্যান্ট চার্ট আমরা তৈরি হয়েছিল। গ্যান্ট চার্ট, তারপরে গিলবার্টের অনেক জিনিস, অনেক তথ্য আমরা জানি তৈরি করেছিলেন, যেগুলো পরে অনেকে ম্যানেজমেন্টে অনেক কাজে এসেছিল। তো এই সমস্ত কিন্তু তার কি ছিল, এগুলো হচ্ছে মৌলিক গবেষণার একটা ব্যবস্থা ছিল সেই সময়। এই যে আমাদের টেলার, গান্ট, এরা যে সমস্ত তথ্য উনি দিয়ে সরবরাহ করেছেন বিভিন্ন রকম ভাবে, সবই কিন্তু মৌলিক গবেষণা হিসাবে বিখ্যাত হয়েছিল। ডাইরেক্টর আসলে কি, কোনো সবসময় ডাইরেক্টর আর শ্রমিকদের কর্ম চিন্তাধারার মধ্যে উনি চেষ্টা করেছিলেন কি, যাতে বৈজ্ঞানিক ভাবে কিছু চিন্তা ভাবনা করা যায়, কি করে আমরা বৈজ্ঞানিক ভাবে ব্যবস্থাপনাটাকে নিয়ে আসবো, সেই সব ব্যাপারে উনি তার কাজকর্মগুলো চালিয়ে গেছিলেন। তো এই সমস্ত বিভিন্ন সায়েন্টিফিক মেথড দিয়ে পর্যবেক্ষণ, অনুসন্ধান, তো অ্যানালিসিস, ডাটা অ্যানালিসিস, এই সমস্ত করে গবেষণার মাধ্যমে কারবারের একটা সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে যাতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার ব্যবস্থা করছে। এই জন্য কি ব্যাংকিং মানে বৈজ্ঞানিক যে ব্যবস্থাপনায় দু ধরনের পদ্ধতি আমরা জানি আমরা অবলম্বন করা। প্রথমটা কি, বৈজ্ঞানিক ভিত্তিসম্মত, গতিসম্মত করে প্রতিটি কাজের জন্য একটা কিন্তু ওয়ান বেস্ট ওয়ে, মানে এটা বৈজ্ঞানিক ভাবে কি করে তৈরি করা যায় তার জন্য সচেষ্ট। তার আগে কি ছিল, তার আগে ছিল কি কোন রকমে কাজ করে যাওয়া, যেটা যে ব্যক্তি কাজ করতো তার নিজের মতো করে কাজ করতো, সে নিজে যেমন ভালোবাসতো সেটাই তার, নিজস্ব কোনো ট্রেনিং ছিল না, সে নিজে যা ভাবতো সেটাই তাই ট্রেনিং, সে যেমন ভাবে সে কাজটা করবে সেটাই তার কাছে ট্রেনিং। তাকে কেউ করানোর মতো কোনো যুক্তি দিয়ে, তাকে কল্পনা দিয়ে, তাকে জ্ঞান দিয়ে কিছু করানোর মতো অবস্থা তখন ছিল না। তো সেই হিসাবে এই যে ইনি যে ব্যবস্থাগুলো নিয়েছিলেন বৈজ্ঞানিক সায়েন্টিফিক ব্যবস্থাপনা, প্রত্যেকটি কাজের জন্য একটা সর্বোত্তম পদ্ধতি, ওয়ান বেস্ট ওয়ে অফ ডুইং জবস। দ্বিতীয়ত কি, মানবিক ও অমানবিক সম্পদের যাতে সঠিক ব্যবহার করা যায়। তো সঠিক ব্যবহার মানে ঠিক মতো ব্যবহার করি, আমরা যে সমস্ত উপাদানগুলো থাকে, কাঁচা মাল কি করে সব ভালো ব্যবহার করব, কি করে আমাদের শ্রমিকদের পরিচালনা করব, এই সব ব্যাপারগুলো সঠিকভাবে ব্যবহার করে যাতে আমরা কাজকর্মটা সমাপ্ত করতে পারি, সেই রকম ভাবে আমরা চেষ্টা করতাম। তো অমানবিক সম্পদের ক্ষেত্রে কাঁচামাল, যন্ত্রপাতি, এই সমস্ত উপকরণের জন্য উপযুক্ত পরিকল্পনা করতে হবে। আর কি মানবিক সম্পদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কাজ হলো কি, শ্রমিক মালিকদের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা সম্পর্ক স্থাপন করা, সেই ব্যাপারটা উনি ভালো করে দেখেছিলেন। তো বৈজ্ঞানিক ব্যবস্থার উদ্দেশ্য হলো মানে শ্রমিক আর মালিকের মধ্যে কি সমৃদ্ধির সুযোগ করে দেয়, যেটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা করার মাধ্যমে উনি চেষ্টা করেন। উনি একটা মানে মানসিক বিপ্লবের ব্যবস্থা হয়েছিল ওনার যে এই যে থিওরি আসার পরে, সেটা উনি চেষ্টা করেছিলেন। মালিকের সমৃদ্ধি নির্ভর করে কিসের, উৎপাদিকার শক্তির চরম উৎকর্ষের মধ্যে, আর শ্রমিকের সমৃদ্ধি নির্ভর করে কি কর্মদক্ষতার সর্বাধিক উন্নয়নের উপরে। এই দুটো যখন পিক অবস্থায় পৌঁছবে তখন অর্গানাইজেশনের সব থেকে সুখ্যাতি দুপক্ষেরই। তো এক্ষেত্রে আজকে আমরা প্রথমে আমরা তার একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই, সংক্ষিপ্ত জীবনী আলোচনা করি কি মার্কিন যুক্তরাষ্ট্রের
ফিলাডেলফিয়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রথমে উনি খারাপ চোখের দৃষ্টিশক্তির জন্য প্রথমে একদিকে প্রত্যাশিত, কিন্তু ফর্মাল ওয়েতে উনি পড়াশোনা করতে পারেননি বা চেষ্টা করেছিলেন, কিন্তু সেই জায়গায় উপনীত হতে পারেননি। তাই কি করলেন, 18 বছর বয়সে কি করলেন, উনি একটা অ্যাপ্রেন্টিস হিসাবে, যেটাকে আমরা বলছি শিক্ষানবিশ হিসাবে, একটা কারখানায় জয়েন করলেন। সেখানে 4 বছর থেকে 1878 খ্রিস্টাব্দে একটা ইস্পাত কারখানায় সাধারণ শ্রমিক হিসাবে প্রবেশ করেন। কারণ আমরা দেখি ওনার কোথায় মানে ওনার কোথায় দিয়ে উনি প্রবেশ করলেন ওনার কর্মজীবনে, একজন সাধারণ শ্রমিক হিসাবে, অ্যাপ্রেন্টিস, তারপরে সাধারণ শ্রমিক হিসাবে। কিন্তু দেখুন এই 1800 আর তারপরে কিন্তু 18 বছরে জয়েন করলো, কিন্তু 24 বছর বয়সে ওই কারখানার কিন্তু প্রধান ইঞ্জিনিয়ার পদে উত্তীর্ণ হলেন। মানে একটা স্টেজের ওনার এত মানে প্রমোশন, সেই জিনিসটা এই ক্ষেত্রে দেখা গেছিল পরপর। তার মানে এই ঠিক এর অব্যবহিতের পূর্বে কি স্টিভেন্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে উনি কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। সেটা করলেন কি করে, একটি 1890 সালে অপর একটি শিল্প প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজারের হিসাবে যোগ দিলেন। এইভাবে প্রায় 8টা পরপর ছেড়ে যোগ করার পরে, এরকম 8টা কোম্পানিতে যাওয়া আসা করার পরে 1898 সালে পেনসিলভেনিয়াতে একটি ইস্পাত কারখানায় কনসালটেন্ট হিসাবে যোগদান করেন, মানে পরামর্শদাতা হিসাবে উনি সেখানে। তারপরে কি 2 দশক ধরে সেখানে কিন্তু থেকে গিয়ে ওনার ওই এক কাজে, বিরামহীন কাজে গবেষণা, কি করে ওয়ান বেস্ট ওয়ে অফ ডুইং জব, সেটার ব্যাপারে উনি দেখে গেলেন। এবং সেইভাবে উনি সেখানে ওনার এনকোয়ারি চালিয়ে গেলেন। তাছাড়া সাথে সাথে তিনি ইস্পাত কারখানায় যে কনসালটেন্সির কাজটা যেটি করছিলেন উনি চালিয়ে গেলেন। এখানেই 2 দশক ধরে সেই ব্যাপারটা নিয়ে চালিয়ে গেলেন কন্টিনিউয়াস ভাবে। প্রশাসন বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ হিসাবে নিজেকে কিন্তু প্রতিষ্ঠা করলেন সেখান থেকে। এই পর্যায়ে কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় যন্ত্রেরও কিন্তু উনি মানে পেটেন্ট তৈরি করেছিলেন, যাতে কারখানার উন্নতি হয় সেরকম ব্যবস্থা। প্রথম থেকে একটা অ্যাপটিটিউড একটা অন্যদিকে ছিল। তার গবেষণার ফলশ্রুতি হিসাবে প্রাথমিকভাবে যে রচনা সহ আমরা পাচ্ছি, সেগুলো কি 4টে বেশ ভালো আছে। এই 4টে মানে বইয়ের ব্যাপারটা কিন্তু সাংঘাতিক, ওনার যে রচনা পাবলিকেশন সেগুলো। প্রথমটা হলো কি 1895 খ্রিস্টাব্দে এ পিস রেট সিস্টেম, মানে কি করে মজুরি দেওয়ার ব্যাপার নিয়ে উনি আলোচনা করেছিলেন সেখানে, কি করে ইনসেন্টিভ দিয়ে কি করে কাজ করে বৃহত্তর ব্যাপার নিয়ে কাজ করানো যায়, সেটা এ পিস রেট সিস্টেম 1895 সালে। তারপরে 1895 পরে সফট ম্যানেজমেন্টের উপরে, সেটা 1903 সালে সেই বইটা উনি পাবলিশ করলেন। তারপরে কি 1906 সালে আরো 3 বছর পরে দি আর্ট অফ কাটিং মেটালস বলে তার তৃতীয় বইটি পাবলিকেশন করলেন। এইভাবে চালানোর পরে আর তার ধারাবাহিক অবদানের চূড়ান্ত পরিণতি ঘটে কখন, যখন দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলে 1911 সালে যে গ্রন্থটি উনি পাবলিশ করলেন, সেটাই তাকে একদম উচ্চ স্থানে পৌঁছে দিয়েছিল টেলরকে। তো টেলর সংক্রান্ত তবে একটা কথা, ওই যে উনি যে ডিগ্রি লাভ করেছিলেন এগুলো কিন্তু করসপন্ডেন্স কোর্সে, হ্যাঁ, এরকম মানে উনি সেইগুলো করেছিলেন। তো সেক্ষেত্রে কি তার যে মানে তখন তো এটা প্রথাগত মানে ভাবে এই প্রথাটা চালু ছিল না। তো কিন্তু সেই উনার যে মানে একগুঁয়েমি মনোভাব, তারপরে তোমার উনি লেগে থেকে উনি তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তার মাস্টার ডিগ্রি, তার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সবই উনি মানে তখন থেকে উনি লাভ করলেন। তো এখানে বৈজ্ঞানিক ব্যবস্থা নম্বর আমরা দুটো দিকের আলোচনা করব। প্রথমে একটা তার ওই সমস্ত ওই যে পর্যবেক্ষণ, অনুসন্ধান আর বিশ্লেষণের মাধ্যমে কারবারের সব বিষয় পরিচালনা করে বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা তিনি উদ্ভাবন করেন, যেগুলো কারবারের পর্যবেক্ষণ, অনুসন্ধান, বিশ্লেষণের মাধ্যমে, যেগুলো আগে বলেছি আমরা যে এই সমস্ত যে সমস্ত ব্যবস্থাগুলো কারবারের ছিল সেগুলো সাধারণত আমরা দুটো শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে হিউম্যান অ্যাসপেক্ট, মানবীয় দিক, আর অপরটা হচ্ছে নন হিউম্যান অ্যাসপেক্ট, যেগুলো মানুষের ব্যাপার না, অন্যান্য জিনিস। মানবীয় দিক প্রথমে আলোচনা করে নিই। মানবীয় দিক, শ্রমিক নির্বাচন বা রিক্রুটমেন্ট, উপযুক্ত কাজের জন্য উপযুক্ত শ্রমিক নির্বাচনের উপরে কিন্তু
উনি খুব জোর দিয়েছিলেন, কারণ তার যে প্রোডাকশন ক্যাপাসিটি, সেটা কি তার যে দক্ষতা এফিসিয়েন্সি আসবে, সেটা কোথায় আসবে, যে ঠিক জায়গায় ঠিক লোককে যেন ফিট হয়। এই নয় যে একটা অনুপযুক্ত একজন লোককে আমি সেক্ষেত্রে এনগেজ করে দিলাম জাস্ট তার কাজের সুবিধার জন্য, তার যাতে কাজটি হয় সেই হিসাবে না। আমি প্রথমে দেখে নেব ওই কাজটা করার জন্য উপযুক্ত লোক কেমন দরকার, সেই রকম লোক আমি ঠিক মতো খুঁজে নিয়ে বাজার থেকে সেখানে তাকে নিযুক্ত করব। এটাই তার কি এই দক্ষতাটাই উনি দেখেছিলেন যে নির্ভর করবে কাজের উপরে। তাই জন্য সেরকম ভাবে তার প্রথম থেকে ছিল যে শ্রমিক কি করে নির্বাচন করতে হবে। আর কাজের পক্ষে অনুপযোগী হলে তাকে যে আমি সই দিতে পারবো, যাতে আমরা ওই পিন ভাউচার দিতে পারবো, এখনকার কথায় আমরা যেটা বলি, সেটা যাতে করা যেতে পারে। তো সেই হিসাবে আমরা তাকে কিন্তু হয় তাকে সরিয়ে দিতে পারবো, বা অন্য কোনো তার মতো উপযুক্ত কাজে যাতে সে ভালো আরো কাজ করতে পারবে সেই জায়গাতে তাকে ট্রান্সফার করে দেবো। সেইভাবে উনি চেষ্টা করেছিলেন যাতে শ্রমিক নির্বাচন করা যায়। এবার 2 নম্বর, প্রশিক্ষণ, ট্রেনিং একটা ব্যাপার। তো প্রথমে বললাম যে উনি আসার আগে উনি ট্রেনিংটাকে গুরুত্ব দিয়েছিলেন। তো প্রথমে যখন ছিল তখন তাদেরকে কেউ তো লেম্যান, তারা যারা কাজ করতো তাদের তো আর ট্রেনিং না, সে সব তার ট্রেনিংটা তার নিজেই ট্রেনিং, সে কবার প্র্যাকটিস করে নিল তার নিজে কেমন ভাবে কাজটা করবে, নিজেই কোন কাজটা ভালোভাবে করবে সেটাই 2-4 বার উনি ট্রেনিং করে নিল, সেটাই তার কাছে ট্রেনিং কৌশল। কেউ তাকে দেখিয়ে দেবে না, তার স্কিলটাকে কেউ ও মানে খারাপ থাকলে সেটাকে রিভাইজ করে দেবে না, কোনো ব্যাপার নেই। তো প্রশিক্ষণের ব্যাপারটা যোগ্য শ্রমিক নির্বাচনের পরে এটাই হচ্ছে সেকেন্ড ব্যাপার। যাকে নির্বাচন তো করলাম, আমি তো তাকে ঠিকমতো ট্রেন করব, তাকে তার কাজের পদ্ধতিটাকে শিখিয়ে দেবো, সে যাতে কেমন ভাবে করে সেটা দেখে নিয়ে সেই তার যে উপযুক্ত করে তুলবো, সেই ব্যাপারটা কিন্তু ট্রেনিং এর মধ্যে দিয়ে আসছে। বিজ্ঞানের আসলে দ্রুত অগ্রগতির ফলে কি আমরা জানি কন্টিনিউয়াস প্রোডাকশন কৌশল আমরা আবিষ্কার করতে পেরেছি, তাই না? কনভেয়ার বেল্টিং এর মাধ্যমে সবসময় চলে যাচ্ছে, মানে কাজের পরিবেশটা সবসময় হয়ে চলেছে। এক্ষেত্রে এক্ষেত্রে তাকে কি করবো আমরা, তার বিভিন্ন বিজ্ঞানের দ্রুত অগ্রগতির জন্য তার কি অবিরাম উৎপাদন কৌশলের পরিবর্তন করছে। পরিবর্তিত অবস্থার সঙ্গে খাপ খাওয়াবার দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা খুবই কিন্তু প্রয়োজন ছিল। তাই জন্য উনি এই জিনিসটা ট্রেনিং এর ব্যাপারটা কিন্তু অ্যাড করেছিলেন। এটা একটা মানে বিরাট ব্যাপার, এই যে কৌশল সায়েন্টিফিক ম্যানেজমেন্টে প্রশিক্ষণের ব্যাপারটা নিয়ে আসা। রিক্রুটমেন্ট, প্রশিক্ষণ, তারপরে কি টাইম স্টাডি। একটা কাজ করতে, একটা পিস কাজ করতে কতটা ঠিক সময় লাগে সেটা ঘড়ি ধরে আমরা কিন্তু সেটা স্টাডি করে দেখলাম যে সব থেকে শর্টকাট মেথডে করলে পরে কিরকম হয়। শর্টকাট মেথড বললেই হলো না, যে ব্যক্তিটি কাজ করছে তার পক্ষে যেন কোনো মানে শারীরিক ভাবে কোনো খারাপ কায়িক পরিশ্রম যাতে সেরকম ভাবে না হয় সেটা দেখা। অনেক পদ্ধতি আছে জোর করে শরীরকে দিয়ে কাজ করানো, সেটা নয়, সে এমন পদ্ধতিতে সে কাজটা করবে যাতে তার কম, তার মাসেল যাতে তার কম চলে, এই সেরকম ব্যবস্থা, অথচ কাজটা যাতে ঠিক মতো হয়, কাজটা পারফেক্ট কাজ হয়, কোম্পানি আমরা যে কোম্পানি যে কাজটা চাইছি সেটা যেন ঠিক মতো হয়। তো এটা কি পরিবর্তিত অবস্থার সঙ্গে একটা খাপ খাইয়ে যাতে চলতে পারে তার জন্য চেষ্টা করা হয়েছিল। আর তার এফিসিয়েন্সি বাড়াবার জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য তাকে ট্রেনিং এর ব্যবস্থা করার প্রয়োজন, এটা কিন্তু সবাই বুঝে গেছিল। তো তাই সেই সময় পরীক্ষা ঠিক মতো করে তার একটা স্ট্যান্ডার্ডাইজ করে তার জবটার পার্টিকুলার সেই জবটার জন্য তাকে স্ট্যান্ডার্ডাইজ করে তার কতটা সময় লাগবে সেটা কিন্তু করে নেওয়া হবে। সেটা কি ঘড়ি ধরে আমরা ঠিক করে একটা স্ট্যান্ডার্ড টাইম ঠিক করে নিলাম, এটা একটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। সময় পরীক্ষা, টাইম স্টাডি, তার একটা কি গতি সমীক্ষা, মোশন স্টাডি। আমরা সবসময় একটা একটা জিনিস, কোনো কাজ বারবার বারবার করতে গেলে তার মোশন কিরকম, এমন ভাবে মোশনটা ব্যবহার করবো যাতে শরীরে যাতে মানে কোনো কষ্ট না হয়, সেরকম ভাবে করবো। ঘুরিয়ে ঘুরিয়ে একটা মেট আছে, মেট যেমন ভাবে বলে, সে বলছে তার আওয়াজের সাথে সাথে সে ঘুরিয়ে যাচ্ছে। তো মোশন স্টাডি করে করে এই জিনিসগুলো ব্যবস্থা করা হয়েছে। যে কোনো বড় বড় আমরা জায়গায় গেলেই দেখতে পাবো যে আমাদের আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই কাজকর্মগুলো করতে গিয়ে অনেক সময় আমাদের বড় বড় জিনিস কিন্তু অথচ কম মানে পরিশ্রমে উদ্ধার করে দেওয়া সম্ভব হয়। তার মানে কি ওরা কি গতি সমীক্ষা, মোশন স্টাডি
সেই সময়, সেই টেলারের সময় থেকে এই মোশন স্টাডিটা হচ্ছে। শ্রম আর শ্রমের অপচয়, শ্রম দুটোই দেখুন, সময় আর শ্রমের অপচয় এই দুটোই বন্ধ করার জন্য এমন কাজ করতে হবে যেন একজন শ্রমিকের কি পরিমাণ অঙ্গ সঞ্চালন করতে হয় তা নির্ধারণ করবে। টেলার এটা চেষ্টা করে গেছিলেন, তার পুরো অবজার্ভ করে এই ব্যাপারগুলো উদ্ভাবন করেছিলেন, এবং সেটা কি সকল শ্রমিক যাতে অনুসরণ করতে, তাই সেটাও নির্দেশ দেওয়া হচ্ছে। এই সমীক্ষা কিন্তু অনাবশ্যক অঙ্গ সঞ্চালন বন্ধ করা যায়, অতিরিক্ত ফ্যাটিক হয়ে যাবে, এতে এতে কষ্ট হবে শ্রমিকের, তাই সেটা বন্ধ করারও ব্যবস্থা ছিল। সময় সমীক্ষা আর গতি সমীক্ষার উদ্দেশ্য হলো এমন একটি প্রক্রিয়ার উদ্ভাবন করা যাতে সর্বাধিক পরিমাণ কাজ কিন্তু ন্যূনতম সময়ে ন্যূনতম অঙ্গ সঞ্চালন করে সম্পন্ন করা যায়। তাই এটা হলো। তারপরে সেই সঙ্গে আছে ফ্যাটিক স্টাডি, ক্লান্তি সমীক্ষা। মানসিক কাজ বা দৈহিক কাজ যাই হোক না কেন, একটা দীর্ঘকাল করে চললে ক্লান্তির সৃষ্টি হবে, আর ক্লান্তি যদি হয় তা কি উৎপাদনে তার এফেক্ট পড়বে, তার পরিমাণ হ্রাস পাবে, দুর্ঘটনা বাড়বে, উৎপাদনের মানের অবনতি ঘটবে, শ্রমিকের কাজে মানে অনুপস্থিতি দেখা দেবে, আর কি একটা মানসিক উত্তেজনার সৃষ্টি করবে। তাই কাজের উপযুক্ত পরিমাণ যাতে আমার অভাব যাতে আমরা উপযুক্ত পরিমাণ আমরা স্থির করতে পারি, এই ব্যাপারটা উনি লক্ষ্য করেছিলেন। একটানা সুদীর্ঘকাল কাজ করা আর অবসরের অভাব, অতিরিক্ত দৈহিক পরিশ্রম আর প্রতিহিত তদারকি ব্যবস্থা, এসবগুলো কিন্তু অবসাদ সৃষ্টি করে। এটা যাতে না করে এটাকে উনি স্টাডি করেছিলেন। এই ক্লান্তি হ্রাস করতে হলে কার্যকালের মধ্যে, সময়ের মধ্যে কি কি করা যায়, এবং মাঝে মাঝে পজ দিয়ে রেস্ট দিয়ে যাতে কাজটা করা যায়, তাতে শ্রমিকের দৈহিক পরিশ্রমে যে ফ্যাটিক সেটা তৈরি, ক্লান্তি তৈরি হবে না, এটা করতে পারা যাবে। পরেরটা কি হলো, পরে যে প্রেরণামূলক মজুরি ব্যবস্থা, এটা একটা খুব সাধারণ, এটা দারুণ ব্যাপার। এই ব্যাপারটা কিন্তু এখন আমরা তো অবছর দেখছি, ইনসেন্টিভ দিয়েছে, বছরের শেষে ইনক্রিমেন্ট বেল্ট পারলো বিভিন্ন কোম্পানিতে, এই হলো কিন্তু এই ব্যাপারটা কিন্তু নেওয়া কোথায়, সেই টেলারের সায়েন্টিফিক ম্যানেজমেন্টের সেই সিস্টেম, পিস রেট সিস্টেম থেকে। সেখানে কি ইনসেন্টিভ ওই সিস্টেম, মানে মজুরি বেশি হলে দেখা গেছে যে মজুরি যদি ঠিকমতো এবং বেসিক শ্রমিকের কিন্তু সেই হিসাবে এফিসিয়েন্সি বাড়ে, দক্ষতা বাড়ে, এবং মজুরি জনিত কি ব্যয় কমবে, সাথে সাথে কি আমি আমার কাজ বাড়বে, মানে কি আমি সেই কাজটা ওকে পয়সা দিও, আমি আমার আগে যে পয়সাটা দিতাম তার থেকে আমাকে হয়তো অল্প পরিমাণ দিয়ে কিন্তু তার থেকে অনেক বেশি কাজ করিয়ে নিতে। আবার কি আমার জানি যে মজুরি অনেকে আছে না কোম্পানিতে, মজুরি কম, অত বেশি হয়ে যাচ্ছে বিল, কিন্তু কাজ কিন্তু হচ্ছে না। তো তাই পক্ষান্তরে মজুরি কম হলে শ্রমিকের সেরকম কর্মদক্ষতা হ্রাস হবে, মজুরি জনিত ব্যয় বৃদ্ধি পাবে। তো এই দিকটা কিন্তু দেখা একটা বড় ব্যাপার ছিল। শ্রমিকদের মধ্যে এই বিশ্বাস ও ধারণার সৃষ্টি করতে হবে যে দক্ষ শ্রমিক পুরস্কৃত, আর কি অদক্ষ যদি হয় তাহলে তাকে তিরস্কৃত হবে। এই দুটো নীতি, কাউকে পানিশমেন্ট, কাউকে স্যাংশন, কাউকে পেনাল্টি, কাউকে পুরস্কার, ইনসেন্টিভ, এসব কিন্তু দিতে হবে। তো মজুরি নীতিতে ন্যায্য দিনের কাজের জন্য ন্যায্য মজুরির যে একটা ব্যবস্থা, সেটা কিন্তু উনি খেয়াল করেছিলেন না, সেরকম ভাবে কোম্পানিতে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। A fair day's wage for a fair day's work। তো মজুরি নীতি এমন করতে হবে যেন তা শ্রমিকদের মধ্যে একটা কি কর্মপ্রেরণার সৃষ্টি করে। এই উদ্দেশ্যে টেলার কি হলো, সময় ভিত্তিক ও কার্যভিত্তিক মজুরি সংমিশ্রণের পার্থক্যমূলক পূরণ মজুরি, পূরণ দেওয়া জানি তো আমরা আছি, যেমন ঠিক করে নিয়েছিল কোন কাজটার জন্য কত দিতে হবে আমাকে, মানে পূরণ মজুরি হার, যেটাকে আমরা বলছি কি বাংলাতে আমরা পূরণ খাটি না, পূরণ মজুরি বলি, সেটাই হচ্ছে ইংরেজিতে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। সেটা কিন্তু চেষ্টা করে পূরণ মজুরির চেষ্টা করব, মানে নতুন করে পূরণ মজুরির একটা ব্যবস্থা উনি চেষ্টা করেছিলেন। আর একটা কি যে মানবীয় দিক থেকে দেখতে গেলে আর একটা কি, মালিক ও শ্রমিকের যে সহযোগিতা, এই ব্যাপারটা প্রচন্ড, মানে সেই সময়ে এই জিনিসটা দারুণ ঘটেছিল, মানসিক বিপ্লব ঘটেছিল, মানে কোঅপারেশন বিটুইন লেবার এন্ড ম্যানেজমেন্ট।
এটা কখনো সম্ভব ছিল না। তারা মানে দুজনা দুপক্ষ, সবসময় যেন একটা শত্রুপক্ষ মিত্রপক্ষের এই শত্রুপক্ষ হয়ে থাকে। এই ব্যাপারটা কিন্তু নতুন করে উনি দেখলেন যে উনি এমনভাবে সেই ব্যাপারটা উনি সিদ্ধ করলেন ব্যাপারটা, যাতে দুজনের মধ্যে বসে ব্যাপারগুলো এত ভালো হলো জিনিসটা, যাতে মাঝখান থেকে দেখলো একটা শ্রেণীর সেখানে তাদের মাথা গলানোটাই দেখলো বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। মানে সেটা হচ্ছে আমাদের ট্রেড ইউনিয়নের ব্যাপারটা। কারবারের সাফল্যের জন্য প্রয়োজন মালিক আর শ্রমিকের সহযোগিতা, এই দুটো হলে তবে না কাজটা হবে। তো শ্রমিক শুধুমাত্র মালিকের আদেশ পালনের যন্ত্র নয়, তাকে যে মানুষের মর্যাদা দিতে হবে, তার মতামতকে মানে যথাযোগ্য মূল্য দিতে হবে, সেটাও। এটা কিন্তু পরে এসছে, আমরা পরে অনেকভাবে নিয়েছি। বিভিন্ন যে সমস্ত থিঙ্কাররা আছে তারা কিন্তু পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, কত নতুন নতুন ধরনের কথাবার্তা উনি বলেছেন, মানে ওনার এখনকার যুগে এসেছে। শ্রমিকের সহযোগিতা না পেলে কিন্তু উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়, আরো কি ব্যয় সংকোচ করাও কঠিন হয়ে পড়ে। এই দুমুখী যোগাযোগ বা টু ওয়ে কমিউনিকেশন, মানে শ্রমিক মালিক এই দুপক্ষ মানে কথাবার্তার মধ্যে শ্রমিক মালিক সহযোগিতা বৃদ্ধি কিন্তু ওনার এই সিস্টেমের সাইন্টিফিক ম্যানেজমেন্টে একটা প্রধান অস্ত্র ছিল। দুপক্ষকে নিয়ে এসে তাদের কাজকর্ম, তাদের একটা মানুষ যেটা মানসিক বিপ্লব। এগুলো তো গেল সব মানবীয় দিক দিয়ে আমরা আলোচনা করলাম। উনি কি করে চেষ্টা করেছিলেন যে মানব সম্পদকে কাজে লাগিয়ে কারখানার উন্নতি করা যায়, প্রোডাকশনের বাড়ানো যায়, এসব। তো পরের দিকে আমরা পাচ্ছি কোথায়? অমানবীয় দিক। তো অমানবীয় দিক বলতে কি, যেগুলো যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানার এনভায়রনমেন্ট, এই সমস্ত, বা ফাংশনালাইজেশন অফ দা সিস্টেম, বা সেন্ট্রাল প্ল্যানিং, এই সবগুলোকে নিয়ে আমরা বলছি অমানবীয় দিক। তো প্রথমে যন্ত্রপাতি, মেশিন টুলস। যন্ত্রপাতি, মেশিন টুলস, বৈজ্ঞানিক পন্থায় কি সর্বাধুনিক যন্ত্রের ব্যবহার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটি দিক। আমাকে কিন্তু পুরোনো ধরনের মেশিন নয়, আপ টু ডেট, মানে আপডেটেড যে সমস্ত মেশিন এখনকার, মানে সেই সময়ে, মানে উনি যে সময়টা বলছেন সেই সময়কার সেই জিনিসগুলো যেটা আধুনিক, সেটাই যেন উনি ব্যবস্থা করা হয় কোম্পানি, এই ব্যাপারটা উনি বলেছিলেন। পুরাতন যন্ত্রপাতির পরিবর্তে নতুন যন্ত্রপাতি যাতে ব্যবহার করে উৎপাদিকা শক্তি যাতে বৃদ্ধি করে, কারণ পুরোনো যন্ত্রপাতি হয়ে গেলে তাতে তো খরচা বৃদ্ধি পাবে কোম্পানি। তো উনি চেষ্টা করেছিলেন যখনই কোনো জিনিস অবসোলেট হয়ে যাবে সেটাকে ফেলে দেওয়া এবং নতুন নতুন যন্ত্রপাতি নিয়ে আসা, সেই সময়ে সেই যুগের যেটা নতুন যে কোনো জিনিস, সে টুলসে যে যুগ যে জিনিসই হোক, যন্ত্রপাতির দক্ষতার উপর কি কারবারের সামগ্রিক দক্ষতা কিন্তু অনেকাংশে নির্ভর করছে। তাই কি শুধু ওগুলোকে কিনে এনে ব্যবহার করলেই হবে না, যন্ত্রপাতিগুলোকে যাতে সাইন্টিফিক ওয়ে এবং তার ব্যবস্থাপনার মানে তাকে ব্যবহার করা হয় এবং তার যাতে রাখা হয়, রক্ষণাবেক্ষণ সেটাও করা হয়, তার জন্যও যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে, এই জিনিসটা আমরা দেখেছি। তো এই জিনিসের জন্য আমার রিপেয়ারিং এর ব্যাপারটা বা অয়েলিং এর ব্যাপারটা, যেটাকে সব থেকে বড়, তেল দিয়ে সেটাকে ঠিক করে নেওয়া, সংরক্ষণ করা, ব্যবহার করা, একবার ব্যবস্থা করলাম বাস চলতেই, তা নয়, সেটাকে কি করে গ্রিসিং করে, কি করে অয়েল দিয়ে সেটাকে রক্ষা করা হয়, সেটার ব্যবস্থা উনি দেখতেন। নেক্সট আমরা আসছি যে কাঁচামাল, র মেটেরিয়ালস। উৎপাদনের জন্য কাঁচামাল কিন্তু অপরিহার্য। তো অপরিহার্য, তার সেই রকম তার স্টকিং করে স্টক রাখতে হবে। হ্যাঁ, সেরকম ভাবে এনে ঠিক সময়ে, কাঁচামাল শুধু কিনলেই তো হবে না। আমি একটা যে সময় পাওয়া যায় না সেই সময় আমি কাঁচামালের অর্ডার দিলাম, সেটা যাতে না হয়, সেই জিনিসটা আমি যাতে কম সময়ে যাতে বেশি স্টক করে রাখতে পারি আমার গোডাউনে, সেই ব্যবস্থাটা করা। উৎপাদনের যাতে গতি, প্রসেস, আমার যেরকম দরকার প্রতিদিনকার যে খরচা, সেই হিসাবে যেন আমি আমার যেন স্টকে থাকি। কোনোদিন যেন স্টকে নেই, আমার কারখানার একদিন বন্ধ থাকলো আমার স্টক নেই বলে, সেটা যেন না হয়। প্রসেসটা যাতে চলতে থাকে কন্টিনিউয়াস, কারখানা কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস। কাঁচামাল সংগ্রহ করলেই যে কাজ শেষ হবে না তা কিন্তু মনে করা হয়। তাদের বৈজ্ঞানিক পন্থায় রক্ষণাবেক্ষণ, সেই স্টক গুলো ঠিক মতো যাতে থাকে, ভালো থাকে, উপযুক্ত হয় কাজের,
উপযোগী সেরকম ব্যবস্থা করে রাখতে হবে। কাঁচা মাল একটা প্রধান অস্ত্র একটা কোম্পানি, তো এই ইনপুটটা আমার বজায় ঠিক মতো যাতে থাকে সেটার ব্যবস্থা করে রাখতে হবে। তারপরে কি আমার ফ্যাক্টরির কন্ডিশনটা, কারখানার যে পরিবেশ, কোথাকার পরিবেশ, আভ্যন্তরীণ পরিবেশ, কারখানার আভ্যন্তরীণ কাজ করার যে পরিবেশ শ্রমিকের দক্ষতার উপর কিন্তু সুদূর প্রসারী প্রভাব ফেলে তার এফিসিয়েন্সির উপর। বলে এর প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে আমরা কারখানার চারপাশে যেন আলো বায়ু চলাচল তাপমাত্রা ঠিক মতো থাকে, লোকের অনেক সময় ব্যবস্থা আমরা এখনকার সমস্ত পরিবেশ যাতে ঠিক থাকে তার ব্যবস্থা করা। কতদিন আগে 100 বছর আগে 125-30 বছর আগে তখনকার সিস্টেমটাকে এখন থেকে আমরা যদি চিন্তা করি সেই হিসাবে এখন যে আমরা চিন্তা করি সেরকম ধরনের এক চিন্তা তখন করা হয়েছিল। তখনকার সময়ের সাথে সাথে যে সমস্ত উপযুক্ত পাওয়া যেত তার উপরে ব্যবস্থা করত, জলের ব্যবস্থা, তাদের রেস্ট নেওয়া শ্রমিকদের যাতে রেস্ট নিতে পারে, বা মানে কারখানার প্রাকৃতিক পরিবেশ যাতে থাকে, যাতে পর্যাপ্ত আলো ঢোকে বাতাস ঢোকে, দুর্ঘটনা যাতে না হয় এই সময় আশঙ্কা যাতে কম হয়, তারপরে যাতে কাজের উপরে যদি বেশি চাপ না পড়ে সেটাও দেখতে হবে, আর অতি দ্রুত শ্রমিকের মনে যাতে অবসাদ সৃষ্টি না হয় তার ব্যবস্থা করতে হবে, রিলিফ দিতে হবে মাঝে মাঝে, তাদের রেস্ট দিতে হবে, এই সমস্ত করে আমার কারখানার পরিবেশ ঠিক রাখতে হবে। তো পর্যাপ্ত আলো বাতাসের অভাবে অনেক সময় অন্ধকার পরিবেশ দেখতে না পেয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, শ্রমের উপর অধিক চাপ পড়ে, দেখতে পাবো না, চোখে দেখতে পাচ্ছি না, আলো কম, পরিবেশে আলো কম, তার জন্য আমার চোখের উপর স্ট্রেন পড়বে। এই জিনিসগুলো লক্ষ্য করা সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মধ্যে একটা প্রধান অস্ত্র ছিল তখন। প্রত্যেক শ্রমিকের জন্য নির্দিষ্ট পরিমাণ স্থানের ব্যবস্থা। ঠিকই একটা টেবিলে সে কাজ করলে একজন পেল না, সে কাজ করতে গেল, তার একটা থাকবার জায়গা বসার জায়গা ঠিক মতো যাতে থাকে। তাছাড়া কি প্রত্যেক শ্রমিকের জন্য কিন্তু প্রেসের ব্যবস্থা থাকা প্রয়োজন, মানে মহিলা শ্রমিকদের জন্য ছেলে পিলেদের যাতে রাখা প্রেসের একটা কোম্পানি বড় কোম্পানি যাতে তার প্রেসের ব্যবস্থা যেন করে সেরকমও কিন্তু ব্যবস্থা করা প্রয়োজন রাখা দরকার। এই ব্যবস্থাটা আছে। আর কি কার্যভিত্তিক কর্তব্য বন্টন, ফাংশনালাইজেশন, মানে ব্যবস্থাপনার উন্নতির জন্য টেলার কি পুরাতন লাইন অথরিটি কর্তৃক সম্পর্কের পরিবর্তে, আমরা একজন আরেকজন তারপরে নিচে আছে একই অথরিটি পরপর হায়ারার্চিক্যাল আমরা আছে, সেটাকে একতরফা না থেকে সে একজন লোককে একজনই অর্ডার করছে, এর কিন্তু এক নতুন ধরনের এক পরিবর্তন তৈরি করছে। বিভিন্ন কাজের এক জায়গায় একজন প্ল্যানিং এর লোক, একটা এক্সিকিউশনের লোক, সে প্ল্যানিং এর কাজ দেখবে এরকম 4 ধরনের উনি ফাংশনাল ফরম্যানশিপের ব্যবস্থা করেছে, 4 ধরনের। তাদের আবার দুটো প্ল্যানিং বস, 2 ধরনের বস, 8 জন, একজনকে জন্য 8 মানে 4 তরফে 4 জন মিলে একজনকে গাইড করছে। আর আগে আমরা কি একজন ওরা আগে কি একজনই সরল রৈখিক ব্যাপারে একজন একজনকেই গাইড করছে, কিন্তু ওর আসার পরে দেখা গেল এই জিনিসটা প্ল্যানিং এর জন্য একটা, এক্সিকিউশনের জন্য একটা, 2 ধরনের লোক তাকে গাইড করছে, বিভিন্ন জোন মিলে গাইড করছে। তার মানে একজন আরেকজনের দায়িত্ব দেয়া থাকছে, তাই জন্য কেউ কারো কাজ কিন্তু দায়িত্ব কিন্তু ছেড়ে দেবো সেটা হচ্ছে না। তার মানে একজনকে দেখছি এর কাজটা করছে, আরেক এ ওকে তত্ত্বাবধান করছে, এরকম। তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ব্যক্তিকে যাতে তার রেসপন্সিবিলিটি ঠিক করে দেওয়া, দায়িত্ব দায়ী করে তাকে কার্যভার বন্টন করা হতো, ডিভিশন অফ তার কাজ, একেই কার্যভিত্তিক কর্তব্য বন্টন বলা হয়। প্রত্যেক ব্যক্তির উপর বিশেষ দায়িত্ব অর্পণ করা, কার পক্ষে তার দায়িত্ব অন্য কাউকে সরিয়ে ফেলার যাতে হচ্ছে না, কার পক্ষে দায়িত্ব পরিহার করা সম্ভব হচ্ছে না, এটাই হচ্ছে এক ধরনের কার্যভিত্তিক কর্তব্য বন্টন। আর কি পরিকল্পনা, সেন্ট্রাল প্ল্যানিং, তো এমন ব্যবস্থা থাকছে একদম ঊর্ধ্বতন জায়গা থেকে সবকিছু প্ল্যান করে কাজ করছে, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধনের জন্য, মানে কোঅর্ডিনেশনের জন্য প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানে একটি মানে একটা প্ল্যানিং জায়গা থাকে, সেটা কি তার মস্তিষ্ক, তার ব্রেইন, সেটা মস্তিষ্ক হিসেবে কাজ করছে প্ল্যানিং বিভাগ সেটা। তো এর আগে ভাগে বিভিন্ন বিভাগ যে উৎপাদন সংক্রান্ত যে সমস্ত কাজকর্ম পরিকল্পনাগুলো প্রস্তুত করে,
আর পরিকল্পনা বিভাগ একই দিকে পরিচালন, অপরদিকে বিভাগীয় প্রধানদের সঙ্গে কি সংযোগ রক্ষা, একদিকে প্ল্যানের এক্সিকিউশন করা আর একদিকে প্ল্যান করা এবং বসের ওপরের বিভাগীয় প্রধানদের সাথে সংযোগ রক্ষা করা। আর বিভিন্ন বিভাগের মধ্যে একটা ব্যালেন্স যাতে থাকে এবং তাদের যাতে কোঅর্ডিনেট করা যায়, সেই জন্য কি কর্ম পরিকল্পনা সর্বোচ্চ স্তরে হওয়া প্রয়োজন। তাই জন্য আমরা সেন্ট্রাল একজন অথরিটি দিচ্ছি যাতে সব জিনিসটা উনি ঠিকমতো সমন্বয় করে চালাতে পারে, তার জন্য তো সেটাও একটা ব্যাপার এসছে। সেই জন্য কর্ম পরিচালনা কি হলো সর্বোচ্চ স্তরে হওয়া প্রয়োজন, বা না হলে কি হবে বিশৃঙ্খলা দেখা দেবে। আসলে ব্যাপার ছিল মানে উনার টেলারের মূল ধারণা ছিল কি, যেমন কতগুলো ফিক্সড ল তৈরি করবো, আইন তৈরি করে দেবো যাতে আমার কাজ করতে সুবিধা হয় কোম্পানির সমস্ত কিছু। আর কি এই সমস্ত যে সমস্ত আইনগুলো তৈরি হবে সেটা অ্যাপ্লিকেবিলিটি যাতে সারা পৃথিবী জুড়ে হয়, এমন 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 নীতিগুলো তৈরি হবে যার অ্যাপ্লিকেবিলিটি যেন ইউনিভার্সাল সারা পৃথিবী জুড়ে হয়, তবে না সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আর এমন ব্যাপারগুলো আমরা তৈরি করে দেবো, উনি বলছেন আমরা এমন সায়েন্টিফিক ম্যানেজমেন্টে আমরা এমন ব্যবস্থা তৈরি করব যাতে সমস্ত ধরনের কারবারে সম্ভব হয়। সে যে সমস্ত আমরা অল টাইপস অফ অর্গানাইজেশন, সে যে কোনো চার্চে চলুক বা মন্দিরে চলুক বা কি বলে যে কোনো ধরনের প্ল্যানিং এর যে সিস্টেমটা সেটা কিন্তু এমন ভাবে করবো সে প্রাইভেট অর্গানাইজেশনেই হোক পাবলিক অর্গানাইজেশনেই হোক, যে কোনো অর্গানাইজেশনে যাতে ফিট করে। ওনার মানে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বটা সেরকম ভাবেই উনি চেষ্টা করেছিলেন যাতে এটা তৈরি করা যায়। আসলে আরেকটা জিনিস আমরা এখানে বলতে হয়তো ভুল করছি, যে ওনার যে কাজের কোথা থেকে উনি গেছেন একদম ওনার যে পরিচালন ব্যবস্থাটা সেটা একদম নিচু স্তর থেকে, বা নিচু স্তর ফ্লোর লেভেল, উনি মানে একদম সফট ফ্লোর লেভেল থেকে উনি কাজ যেহেতু ওনার এক্সপিরিয়েন্স ওইখান থেকে, তাহলে উনি ওখান থেকে উপলব্ধি করেছিলেন সেই লেভেল থেকে উনি প্ল্যানিং এর ব্যাপারটা, কাজ করানোর ব্যাপারটা, কাজের ব্যাপারটা, এই সমস্ত ব্যাপার সেই স্তরে গিয়ে উনি কল্পনা করে, তার মানে কত কার্যোপযোগী তার ওনার যে দৃষ্টিভঙ্গি যেগুলো ছিল সেই লেভেলে গিয়ে উনি কাজ করে দেখিয়েছেন। আসলে এখানে ছিল আরেকটা ব্যাপার উনি দেখেছিলেন যে অলমোস্ট ইকুয়াল ডিভিশন অফ ওয়ার্ক, মানে দুটো মানে যারা ম্যানেজমেন্টে আছে, যারা ম্যানেজারিয়াল লেভেলে কাজ করছে, ব্যবস্থাপনায় যারা কাজ করছে, আর নিচে লেভেলে যারা সফট ফ্লোর লেভেলে কাজ করছে, দুজনের লেবারদের মধ্যে তাদের মধ্যে যেন কর্মবন্টনের ব্যাপারটাও কিন্তু উনি দেখেছেন। এই নয় যে লেবারদের দিয়ে কাজ করিয়ে নেওয়া তা না, ওনাদের যে কি কি কাজ হবে এবং সমভাবে যাতে বন্টন সে ব্যাপারটা উনি দেখেছে। ঠিক আছে ও কেবল দাঁড়িয়ে থাকছে আর আমাদের কেবল গাইড করছে, তার উনি নিজে কি কোম্পানির কাজটা উনি করছেন ওনার দায়িত্ব, এটা নয় যে আমাদের কাজটা ওরা করে দেবে। ওক্ষেত্রে তাদের কাজটা ওনারা যাতে আরো ভালোভাবে দায়িত্বশীল ভাবে করে সেই ব্যাপারটা, পুরো লোডটা যেন এদেরকে দিয়ে না করানো হয় সেই ব্যাপারটা উনি চেষ্টা করেছিলেন। আমরা আগেই বললাম না, লিলিয়ান এন্ড ফ্র্যাঙ্ক গিলবার্ট কি স্পিড ওয়ার্ক ব্যাপারটা একটা নতুন নীতি দিয়েছিলেন। সেটা কি যাতে রিটেনশন অফ কি আননেসেসারি মোশন, যাতে রিডাকশন করা যায়, কি করে আননেসেসারি মোশনটাকে কম। ওনার সহযোগী ছিলেন কিন্তু ওনার একই এই ব্যাপার নিয়ে ওনার সাথে সহযোগী এই সমস্ত ওনার কো-ওয়ার্কার ছিলেন, মানে টেলারের এই আমি যাদের বলছি লিলিয়ান আর ফ্র্যাঙ্ক গিলবার্ট, এরা ওনারা নিজেরা আলাদা হবে কিন্তু স্পিড ওয়ার্ক ব্যাপারটা একটা ঠিক করছিলেন, যেটা কি ছিল যে কি করে মোশনটাকে বন্ধ করা যায় সেটা। আরেকজন ছিল গ্যান্ট, আমরা সেটাকে দেখেছি, তারা গ্যান্ট চার্ট ইনভেনশন করেছিলেন, যেখানে কি প্রসেস অফ ওয়ার্ক ক্যান বি প্লটেড কন্টিনিউয়াসলি এগেইনস্ট টাইম, সময়ে প্রতিটা সময়ে কি করে তার কাজগুলোকে প্লট করা যায় সেটার ব্যাপারটা নিয়ে তৈরি করেছিলেন গিলবার্ট। এটা কি গ্যান্ট চার্ট বলছে, গ্যান্ট চার্ট, সেটাও একটা মানে দারুণ পরিকল্পনা। এখানে এই জায়গাটাতে কারখানার পরিবেশের ব্যাপারে আমরা বলছি যে এখানে প্ল্যানিং আর এক্সিকিউশনের ব্যাপারে একটা টেলারিজমের যে আলাদা করে দেওয়া সেটা কিন্তু একটা টেলারিজমের একটা বিশেষ গুণ। এই যে প্ল্যানিং বস, এক্সিকিউশনের জন্য আলাদা বস, ফোরম্যানশিপ মানে ফোরম্যানশিপ, ফাংশনাল ফোরম্যানশিপ, এটা কিন্তু একমাত্র
টেলারিজম, বেসিক স্ট্রেংথই হচ্ছে, লিমিটস হচ্ছে এই টেলারিজমে এটাই, এই সেপারেশন অফ প্ল্যানিং আর এক্সিকিউশন। আর 2 নম্বর কি মেন ফিচার ছিল, যে কনসেপ্ট অফ ফাংশনাল ফোরম্যানশিপ, ডিভাইডিং সেপারেশন লেভেল অফ ওয়ার্ক এন্ড ম্যানেজমেন্ট, মানে দুজনে ডিভাইডিং ওয়ার্ক অফ ম্যানেজমেন্ট এন্ড ওয়ার্কার, এই দুজনের মধ্যে কাজে সমানভাবে বন্টন করে। যাই হোক, এরপরে কাজ ফাংশনালাইজেশন, কেন্দ্রীয় পরিকল্পনা আমরা আলোচনা করি। এবারে তার সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ কিছু বলছি। 19 শতকে শিল্প বিপ্লবের যুগে একটি ক্রমবর্ধমান জটিল উপায় হয়, কারণ উৎপাদন প্রক্রিয়ার চাহিদা বাড়ে, সাথে সাথে আউটপুটও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছিল। আগেই আমি কিছু আলোচনা করেছি। এই ধরনের পরিবর্তনশীল পরিস্থিতিতে ম্যানেজারদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। তারা শুধুমাত্র শ্রমিকদের তত্ত্বাবধান নিয়ন্ত্রণ করাই নয়, তাদের ফিনান্স বা যেটাকে আমরা অর্থ ব্যবস্থা বলছি, বিপণন, মার্কেটিং, উৎপাদন, প্রোডাকশন টেকনোলজি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হতো। কারখানাগুলিতে শুধু সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় সব ধরনের দক্ষতা সম্পন্ন লোক খুব কম পাওয়া যেত। কাজের পদ্ধতিতে মান নির্ধারণ, স্ট্যান্ডার্ডাইজ করার বিষয়টা সম্পূর্ণ তখন কিন্তু এইসবগুলো হলেও এই স্ট্যান্ডার্ডাইজেশন করার ব্যাপারটা কিন্তু অনুপস্থিত ছিল। এই চ্যালেঞ্জগুলো নিয়ে বিংশ শতাব্দীতে আমরা জানি যে টেলার সংগঠনের প্রথম নিয়মানুগত তত্ত্ব প্রণয়ন করেছিল, যেটাকে আমরা আগেই বলেছি একজন প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার, যাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আমরা জনকও বলি। টেলার এই সিদ্ধান্তে উপনীত হন যে শিল্পে যথেষ্ট পরিমাণ দক্ষতার অভাব ছিল। দক্ষতার অভাব কেবলমাত্র যে ওয়ার্কফোর্সের মধ্যেই নয়, উনি এটা লক্ষ্য করেছেন যে ওয়ার্কফোর্সের মধ্যে না, বরং পরিচালকদের মধ্যেও ছিল। টেলারের মনে হয়েছিল কি, দক্ষতার অভাব ও সম্পদের অপচয় ছিল একটা নৈতিক সমস্যা। তিনি সাধারণ কর্মীদের সমস্যা সমাধানের উপলব্ধি করে লিখেছেন, কি লিখেছিলেন, যে কম কাজ করা আর কি ইচ্ছাকৃত ভাবে একটি পুরনো দিন কাজ করা এড়ানোর জন্য ধীরে ধীরে কাজ করাকে এই দেশে একে সোল্ডারিং বলা হয়, সৈন্যবৃত্তি। এই সোল্ডারিং ব্যাপারটা একটা উনি যখন কাজ মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ব্যাপার ছিলেন, এই সোল্ডারিং ব্যাপারটা তার কাছে অনেক ছিল। মানে ইচ্ছাকৃত ভাবে পুরো দিনের কাজটাকে এড়িয়ে যাওয়া, মানে কম করা, ধীরে ধীরে কাজ করা, যতটা কাজ করা দরকার ছিল ততটা না করে, মানে কম চুরি, মানে কাজ চুরি করে সারা দিনটা কাটিয়ে দেওয়া এবং পুরো তার সেদিনকার মজুরিটাকে নিয়ে ফেলা, এটাকে বলছিল কি সোল্ডার। আবার অনেকে কোথাও বলে এটাকে হ্যাঙ্গিং ইট আউট। ইংল্যান্ডে একে বলে কাকনাক। স্কটল্যান্ডে এরকম ধরনের, স্কটল্যান্ডে শিল্প পত্রিকাটি প্রায় সার্বজনীন, মানে সব জায়গায় দেখা যায়। বিশেষ করে মানে বিল্ডিং ব্যবসার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব দেখা যেত। ইংল্যান্ড আমেরিকার উভয় কর্মীরা এমনই সবচেয়ে খারাপ অমঙ্গল দিয়ে নিরাপৃত। টেলারের প্রথম দিককার আমরা আগেই বলেছি যে ফিক্সড রেট সিস্টেমে যা প্রকাশিত মজুরি প্রদানের সিস্টেমের ক্ষেত্রে এই বইয়ের অসামান্য অবদান রয়েছে। সেই অনুযায়ী সকলের কাছে বইটা অত্যন্ত স্মরণীয়। কারণ কি, এই সময়ে শ্রমিকরা উদ্যোক্তা বা পুঁজিপতির দায়ার উপর নির্ভরশীল ছিল। মানে ওরা যা দিচ্ছে তার উপরেই, তারা ওদের দিয়ে প্রফিট হয়ে যাচ্ছে, অথচ তাদের পুঁজি, তাদের দয়াতে তারা তাদের শ্রমিক মজুরিরা তাদের কাজের মজুরি পেত। টেলারের উনি অভিযোগ ছিল যে কি, শ্রমিকদের অর্থ প্রদানের মানে পেমেন্টের জন্য কিছু ব্যবস্থা বা সিস্টেম থাকা উচিত। উনি ভেবেছিলেন না, এটা তো ঠিক নয়, যে পেমেন্টের ওদের যে দেবো, ওদের যে কাজ করিয়ে নেবো, তাদেরকে যে মজুরি দেবো, সারাদিনের একটা মজুরি দেবো, তার কিন্তু একটা প্রত্যেকে কেমন কাজ করছে তার উপরে যেন মজুরি পেয়ে। তার মতে এই সিস্টেমের কতগুলো নির্ধারিত নীতি থাকা, যা কিন্তু এর কি কর্মী বিষয় একটি নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য শ্রমিকদের কাজের কি করতে হবে, প্রতিটা কতটা কাজ করলো সেটা দেখবো এবং তাকে অবজার্ভ করে দেখে অ্যানালিসিস করব, কোন জায়গায় কাজের জন্য কতটা তাকে দেয়া, কতটা টাইম সে গ্রহণ করেছে, এই ব্যাপারগুলো সব মাইনিউটলি সেটাকে অবজার্ভ করে আমরা একটা সিস্টেম তৈরি করব। এই সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য শ্রমিকদের কাজের একটা পর্যবেক্ষণ, বিশ্লেষণ করা খুব প্রয়োজন।
আর কি বিভিন্ন ধরনের কাজ আছে, সবাইকে তো একই ধরনের কাজের জন্য পয়সা দেওয়া যাবে না, তাদের এক একটা সিস্টেমের জন্য এক এক ধরনের ওয়েজ সিস্টেম, ডিফারেন্ট ওয়েজ ফর ডিফারেন্ট ওয়ার্কার। সবাইকে এক ধরনের কাজ করব, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন কাজের হচ্ছে তার মাসেল পাওয়ার একরকম লাগবে, তাকে চোখের পাওয়ার একরকম, তার তার এক এক ধরনের কাজে কিন্তু এক একজনের পক্ষে এক সবাইকে হরে করে এক ধরনের মাইনে দিলে হবে না। তো সফট ম্যানেজমেন্ট হলো টেলারের লেখা আরেকটা বই, যেটা শিল্প প্রতিনিধি সংগঠনের সর্বনিম্ন স্তর সম্পর্কে লিখিত। টেলার ব্যবস্থাপনার উদ্দেশ্য সম্পর্কে মৌলিক কতগুলি প্রশ্ন নিয়ে কিন্তু সবসময় চিন্তিত ছিলেন। তিনি অনুভব করেছিলেন যে এরকম ছিল যে কি শ্রমিকদের সর্বাধিক দক্ষতা অর্জনের জন্য কাজ সংগঠিত করা সর্বোত্তম উপায় খুঁজতে হবে। আর শ্রমিকদেরকে ইনসেনটিভ হিসাবে উচ্চতর মজুরি প্রদান করতে হবে। হ্যাঁ, তাদের সর্বোত্তম উপায় খুঁজতে হবে আর তাদের সেরকম ভাবে ইনসেনটিভ দিতে হবে। এই দুটো করতে পারি আমরা। তো উৎপাদন বৃদ্ধি করার জন্য ম্যানেজমেন্টকে কি করব? উৎপাদন আমার গবেষণা করতে হবে ম্যানেজমেন্টকে, যে কি করে আরো বেশি উৎপাদন করা যায়, শ্রমিকদের দিয়ে বেশি প্রোডাকশন করানো যায়, এবং দরকার পড়লে তাকে ইনসেনটিভ দিতে হবে। উৎপাদন ব্যবস্থায় একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে হবে, যে আগেকার ধাম ধারণার উপর যাতে চালিয়ে যেতে না পারি সেরকম ভাবে আমাদের কাজ করতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কি হবে? ব্যবস্থাপনা শ্রমিকদের মধ্যে সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি এটা উপলব্ধি করেছিলেন। কাজের পদ্ধতি মানদণ্ড মানে প্রত্যেকের কাজের কেমন হচ্ছে মানটা আমার নিরূপণ করতে হবে, এবং সেখানে কোথাও যদি অসঙ্গতি দেখা দেয় সেক্ষেত্রে তাকে প্রশিক্ষণ দিতে হবে। আমি শ্রমিকদের কাছ থেকে ভালো কাজটা নিয়ে আসবো, করিয়ে দেবো, এবং তাদের থেকে ভালো উৎপাদন যাতে হয়, আবার বেশি প্রোডাকশন হয় সেই ব্যবস্থা দেখবো। দরকার পড়লে আমি মজুরি দেবো, তাকে ইনসেনটিভ দেবো, তাতে তারা উৎসাহিত বোধ করবে। তাই কি বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে কি ম্যানেজমেন্টে ম্যানেজমেন্টে আর শ্রমিকদের মধ্যে একটা সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। টেলার এই জন্য পরামর্শ দিয়েছিলেন যে শ্রম কর্মে মানে লেবার ওয়ার্কের অর্ধেকের বেশি কাজ দায়িত্ব, মানে লেবার ওয়ার্ক যেগুলো অর্ধেকের বেশি কাজের দায়িত্ব ম্যানেজমেন্টকে গ্রহণ করতে হবে, যাই কাজে কিন্তু সবচেয়ে বেশি উপযোগী। তার অন্যান্য আসব রচনাগুলো আর্ট কাটিং মেটার, প্রিন্সিপাল মেথড, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এসবগুলোতে ছিলই। টেলারের ধান ধারণা অনেকটা বেথেলেন ইস্পাত কোম্পানির পর্যবেক্ষণ থেকে উনি কিন্তু এইগুলো সব জ্ঞানগুলো জেনেছেন যখন উনি ওখানে ছিলেন। টেলার যুক্তি দিয়ে দেখেছিলেন যে ডিফারেন্সিয়াল পে সিস্টেম প্রক্রিয়া অর্থনৈতিক ইনসেনটিভ আউটপুটের সাথে কিন্তু নিবিড়ভাবে যুক্ত করা উচিত। কারণ উনি দেখেছিলেন যে উৎপাদন ইনসেনটিভ আর আউটপুট এই দুটোর মধ্যে একটা সম্পর্ক থেকেই গেছে, একটা পজিটিভ কোরিলেশন কিন্তু থেকে গেছে। এই ব্যবস্থায় বলা হয়েছে যদি শ্রমিকরা সারাদিন ন্যায্য কাজ না করতে পারে তাহলে তার শাস্তি স্বরূপ তাদের কাছ থেকে আয় কমে যাবে, পেনাল্টি নেবো। যদি তার যে কাজ করা যতটা দেয়া হয়েছিল তাকে সেই কাজটা না করতে পারলে তার পানিশমেন্ট হবে, পানিশমেন্ট মানে তার পেনাল্টি মজুরি থেকে কাটা যাবে। অন্যদিকে যদি কেউ শ্রমিক যদি তার উৎপাদন লক্ষ্য অতিক্রম করে যায়, এই নয় যে তুমি যা তেরো প্রকার একটা তাকে টার্গেট ঠিক করে দিলে, একটা লোক একটা সারাদিন ধরে কতটা কাজ করতে পারে স্বাভাবিক অবস্থায় সেটা ঠিক করে নিয়েছিল, সেই হিসাবে সেটাকে অতিক্রম করেছে 10%, 20%, 30% এরকম একটা যদি ইনক্রিজ হয় তাতে আবার কমে গেলেও তার সেরকম শাস্তি। সেই রকম ভাবে আমার কাজটা পিস রেট ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম আমরা সেটাকে বলছি, সেই জিনিসটা। তো টেলারের প্রতিষ্ঠানের বা সংস্থার বা সংগঠনের তত্ত্ব ছিল কি একটা ইমপ্লিসিট সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, সামাজিক চুক্তি, মানে ভেতরে ভেতরে একটা সামাজিক চুক্তি তত্ত্ব ছিল। মানে এই যে ব্যাপারটা এটা একই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ম্যানেজমেন্ট আর শ্রমিক উভয়ই বস্তুগত কাজ করে, পুরস্কারের জন্য কাজ করে। কার্যকরী ব্যবস্থাপনা এফেক্টিভ ম্যানেজমেন্ট এবং উৎপাদনশীল শ্রমিক
প্রোডাক্টিভ লেবার, উচ্চতর মুনাফা ও শ্রমিক উভয়ের জন্য একটি মানসিক বিপ্লব নিয়ে আসে, যেটা মানসিক বিপ্লব নিয়ে আসে। টেলারের মতে এর কারণ হলো কি, শ্রম বিভাগ, ডিভিশন অফ লেবার, একটি কেন্দ্রীয় কাজের কেন্দ্রীয় পরিকল্পনা অনুযায়ী সমস্ত কর্মকাণ্ডকে ছোট ছোট উৎপাদনে ভাগ করে দেয়। অতএব টেলার দ্বারা প্রদত্ত সমস্ত নীতিগুলি চারটি ভাগে ভাগ করা যায়। একটা কি ম্যানেজ, সমস্ত নীতিগুলি চারটে ভাগে ভাগ করা যায়। একটা কি ম্যানেজমেন্টের প্রকৃত বৈজ্ঞানিক পদ্ধতির বিবর্তন, প্রথমে কি ডেভেলপমেন্ট অফ ট্রু সায়েন্স অফ ম্যানেজমেন্ট, যেটাকে আমরা থাম্ব রুল বলছিলাম আগে, তার থেকে আমি কোথায় নিয়ে আসতে চাইছি, ডেভেলপমেন্ট অফ ট্রু সায়েন্স অফ ম্যানেজমেন্ট। 2 নম্বর শ্রমিকদের বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্বাচন, আগে আমরা একটা প্রিলিমিনারি বলেছিলাম। 3 নম্বর কি শ্রমিক ও ব্যবস্থাপনায় বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, ফ্রেন্ডলি কোঅপারেশন বিটুইন দ্য ওয়ার্কার অ্যান্ড দি ম্যানেজমেন্ট। 4 নম্বর ব্যবস্থাপনা কর্মীদের মধ্যে কাজের দায়িত্ব সমান ভাগে ভাগ করে যায়, ইকুয়াল ডিভিশন অফ ওয়ার্ক রেসপন্সিবিলিটিস বিটুইন ম্যানেজমেন্ট এন্ড ওয়ার্কার্স। এই চারটে তত্ত্ব, এই 4 ধরনের 1911 সালে প্রকাশিত টেলার তার ফাংশনাল ফোরম্যানশিপ ধারণাটি প্রয়োগ করেছেন। আমি আগে কিছু কিন্তু বলেছি। তিনি মনে করেন যে সুপারভাইজার ম্যানেজমেন্টের কিছু নির্দিষ্ট দক্ষতা ও জ্ঞান থাকা কিন্তু দরকার। এই নয় যে তাদেরকে ম্যানেজমেন্ট করতে, তারা ম্যানেজমেন্ট করছে তাদের কিছু জ্ঞান থাকবে না, সেটা তো হতে পারে না। কি কি থাকবে, অন্যান্য গুণাবলীর মধ্যে এই মৌলিক শিক্ষাগত স্পেশালাইজেশনের তার ক্যাপাসিটি, ট্যাক্ট, এনার্জি, সততার, অনেস্টলি তার পারপাস থাকা প্রয়োজন। এগুলোর উপরে জোর দিয়েছিল, তাদের গুণ থাকতে হবে। কি সুপারভাইজার ম্যানেজমেন্ট করতে গেলে পরে তার এই সমস্ত, তার ওই কাজের প্রতি একটা স্পেশালাইজেশন, তার ক্যাপাসিটি থাকা দরকার, এই কাজটা ট্যাক্টফুল হতে হবে, এনার্জি থাকতে হবে, সততার, অনেস্টলি তার পারপাসটা থাকবে। হ্যাঁ, টেলার এই তত্ত্ব 4 ধরনের তত্ত্বাবধান কথা বলেছিলেন। এই মানে এই জন্য 4 ধরনের, এই যে বস বলেছিলাম না আগে, মানে সেন্ট্রালি, মানে একটা ইউনিটারি, একটা সরলরৈখিক ব্যবস্থা একটা ছিল, সেটা সরে গিয়ে সেটা একজনকে গ্যাং বস, রিপেয়ার বস, স্পিড বস, ইন্সপেক্টর, এতগুলো তার বস থাকছে। সবাই কিন্তু আলাদা আলাদা, গ্যাং বসের কাজ আলাদা, রিপেয়ার বস, স্পিড বস স্পিড দিয়ে স্পিডের ব্যাপারটা দেখবে, রিপেয়ার বস রিপেয়ারিং, গ্যাং বস পুরো গ্যাংটাকে কেমন পরিচালনা করবে, ইন্সপেক্টর ইন্সপেকশন করবে, তার অডিটের কাজগুলো দেখবে। বাস এই জিনিস 4 ধরনের ব্যাপারটা, এইগুলো এই 4 ধরনের ব্যবস্থা কিন্তু এই নয় এরা 4 জন নয়, এরা আরো 2 জন আছে। এরা একটা হচ্ছে এক্সিকিউশন লেভেলের, আর একটা হচ্ছে প্ল্যানিং লেভেলের। তো কতজন হলো? 8 জন। তো বিংশ শতাব্দীর শুরুর দিকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রশাসনিক চিন্তা অনুশীলনের উপর বৈপ্লবিক প্রভাব বিস্তার করেছিল। এই প্রভাব প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রে অনুভূত হয়। প্রথমে কোথায়? এটা মার্কিন যুক্তরাষ্ট্রে হবে, সেখানেই পরিকল্পনা নিয়ে কাজটা করা হয়েছিল, এই অনুসন্ধানের কাজটা সায়েন্টিফিক ম্যানেজমেন্টে। এটা শুধু শিল্প উদ্যোগ, ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই নয়, এটা কিন্তু আমরা সরকারি সংস্থাতেও এর প্রভাব কার্যকর ছিল একইভাবে। এই সোভিয়েত ইউনিয়নের শিল্প ব্যবস্থায় কিন্তু এর একটা প্রভাব পড়েছিল। এটা কোথায়? সুদূর, মানে তখন কোথায় আমেরিকা থেকে সেটা ইউএসএসআর, সেই সময় মানে ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, সেখানে পর্যন্ত প্রভাব বিস্তার করেছে। সেখানকার ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনে এই সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কৌশল কিন্তু নেওয়া হয়েছিল। 1930 ও 40-এর দশকে, 1930 এবং 40-এর দশকে বৈজ্ঞানিক ব্যবস্থার মূলনীতির মাধ্যমে সোভিয়েত শিল্পে উৎপাদনশীলতা, দক্ষতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচেষ্টার সৃষ্টি হয়। হলো এইটা। এবারে আসছে আমি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কি কি বেনিফিট গুলো দেখছি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ঠিকভাবে প্রযুক্তি হলে প্রত্যেক শ্রমিকের ও সামগ্রিক শিল্প প্রতিষ্ঠানের কিন্তু এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে, দক্ষতা বৃদ্ধি পাবে, যোগ্য ব্যক্তি যোগ্য কাজে নিযুক্ত থাকবে, তার জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এবং কি উৎপাদন ক্ষমতা বাড়লে কি, উৎপাদন যদি ক্ষমতা বাড়ে
তাহলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। একটা আমি যদি বেশি গ্রস তৈরি করি, তার জন্য আমার যে সামগ্রিক যে ক্ষমতা সেটা আমার একটু কমবে, একই রেটে চলবে না, তার থেকে কম পাবে। আমি কেমন ভাবে কম হয় সেগুলোর কথাও বলেছি। সময় ও গতি সমীক্ষার মাধ্যমে শ্রম ও সময়ের অপচয় রোধ করা যাবে। আমরা মোশন স্টাডি, টাইম স্টাডি এই সমস্তগুলো করেছি। করে আমরা একটা ব্যবস্থাটা এমন ভাবে নিয়েছি যাতে কম সময়ে ঠিকমতো মাসল সঞ্চালন করে যাতে কাজটা করা যায়। তাতে কি হবে? শ্রম ও সময়ের অপচয় কমবে। আরেকটা কি ফ্যাটিক স্টাডি করে আমরা দেখেছি শ্রমিকদের কি করে ক্লান্তি হ্রাস করে, তার দক্ষতা কি করে বৃদ্ধি হয়, এই সমস্তগুলো। 4, প্রেরণামূলক মানে ইনসেন্টিভ সিস্টেম চালু করেছি আমরা। একদিকে যেমন তার উৎপাদন বৃদ্ধি সহায়ক হবে, আর অন্যদিকে কি শ্রমিকদের মজুরি আর কি সঙ্গে সঙ্গে তাদের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে। 5 নম্বরে কি বলছি? মালিক পক্ষ রক্ষণশীল মনোভাব কি করবে? পরিত্যাগ করবে। আর কি তাদের লাভ হচ্ছে, তাদের বেশি উৎপাদন হচ্ছে, তারা তাদের যে আগেকার যে রক্ষণ না বেশি দেবো না, বেশি এই ব্যবস্থা করবো না, এই সমস্ত ব্যাপারগুলো তাদের চলে যাবে। তারা দেখছি যে আমার প্রোডাকশন বেশি হবে, আমি পয়সা 2-4 খরচ করলেও আমার প্রোডাকশন বেশি হবে। তাই তাদের রক্ষণশীল কনজারভেটিভ মনোভাব পরিত্যাগ করে একদম লিবারাল দৃষ্টিভঙ্গি গ্রহণ করে তারা শ্রমিক মালিকের মধ্যে একটা সহযোগিতা বৃদ্ধি পাবে, যা কি করবে? আমাদের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা বৃদ্ধির অনুকূলে যাবে সেটা। আর কি গবেষণা ও সতর্ক পর্যবেক্ষণগুলো ব্যয় কিন্তু হ্রাস করে। শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস হলে তার দক্ষতা ও প্রতিযোগিতার ক্ষমতা বৃদ্ধি পায়, বরাবর টিকে থাকবে বাজারে। টেলারের তত্ত্বের কিন্তু শুধু এক পক্ষ ভালো 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 করলাম তাহলে হবে না। অনেক টেলারের তত্ত্বের সমালোচনা হয়েছে, হয়েছে। প্রথমে আমি জানি প্রথমে এক ধরনের শ্রমিকদের তরফ থেকে সমালোচনা হয়েছে। এগুলো তো পরে আমার অন্যান্য থিঙ্কাররা কি বলেছে সেটা পরে বলবো। মোদ্দা কথা শ্রমিকদের হয়েছে তারা তাদের নিজেদের মতো কাজ করতে পারছে না, তাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে, তাদের সময় একটা কাজে কতটা সময় লাগবে সব ঠিক করে নেওয়া হয়েছে। তাতে কি হবে? তাদের আগেকার যে সমস্ত ব্যবস্থায় কাজ করছিলাম সেগুলো আর হবে না, কারণ কিছু তাদের গোড়ামি চলে যাবে। তারা নতুন যারা কারখানায় ঢুকছে বা নতুন প্রগতিশীল যারা, তারা এই কাজে উৎসাহিত হয়ে বেশি প্রোডাকশন করবে। ম্যানেজমেন্টও অনেকে যারা আগে ম্যানেজার ছিল তারা দেখছে আমাদের কাজ তো অন্যরকম হয়ে যাচ্ছে, আগে আমরা অন্যরকম ভাবে কাজ করতাম, এখন আর হবে না আমাদের আগেকার সে আমাদের ব্যাপারটা এখন আর চলবে না। তাই তাদের মধ্যেও একটা এটার বিরুদ্ধে প্রচার হচ্ছিল। সঙ্গে সঙ্গে আবার ট্রেড ইউনিয়নের মধ্যেও বিরুদ্ধ প্রচার, কারণ তাদের যে একটা মরিসি পাট্টা ছিল সেটা তাদের চলে যাচ্ছে, এখানে দরকারই হচ্ছে না, দুজনেই খুশ, ম্যানেজমেন্টও খুশ, লেবার সিস্টেমটাও খুশ সব। তাই জন্য এই তো প্রাথমিকভাবে এরা, তাছাড়া কি রবার্ট হানি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি সম্পর্কে একটি তদন্তের একটা এনকোয়ারি পেয়েছেন, সেখান থেকে উনি জেনেছিলেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ট্রেড ইউনিয়নের মৌলিক আদর্শ পরস্পর বিরোধী। এটাই ছিল হানির সমালোচনা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনাগত উৎপাদন ও দক্ষতা ব্যবস্থাপনা সংস্থা একটি কর্মক্ষেত্রে মনস্তাত্ত্বিক মানসিক সামঞ্জস্য ও কর্মসংস্থানের অনিশ্চয়তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না, এটা উনি বলেছিলেন। স্যাম লুইসান ও অলিভার সেলডান উভয় কি ম্যানেজমেন্টের থিঙ্কার, তারা কিন্তু টেলারের কাজের কিছু কিছু দিকে সমালোচনা। সেলডান কি করেছিলেন যে ম্যানেজেরিয়াল সমস্যাগুলি মানবিক দিকের উপর জোর দেয়, অন্যদিকে লুইসান একটি প্রতিষ্ঠানের উত্তম গুড হিউম্যান রিলেশন রক্ষণের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। হিউম্যান রিলেশন লুইসানের মতনই এই শ্রমিকদের সব থেকে বেশি দরকার জাস্টিস, স্ট্যাটাস এবং সুযোগ সুবিধা। সেই কারণে শুধুমাত্র যে স্বয়ংক্রিয়ভাবে মজুরি বৃদ্ধি অটোমেটিক্যালি তাদের কোনো বাড়তি ক্ষমতা এনে দেবে না, এতে তার স্ট্যাটাস বাড়বে না, তার জাস্টিস হবে না। এই অভিযোগ করা হয় যে টেলার ম্যানেজমেন্টের মানবিক ফ্যাক্টরকে অবহেলা করেছিল। মানবিক ফ্যাক্টর, হিউম্যান রিলেশনের ব্যাপারটা অবহেলা করে, যা মানুষতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক উন্নয়নের একটি বিশেষ দিককে চিহ্নিত। যদিও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বে তাৎপর্য গুরুত্ব এই সমস্ত সমালোচনা অবমূল্যায়িত করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ যে টেলার কাজ প্রতিষ্ঠান বা সংস্থা বা সংগঠনের মানবিক সম্পর্কের দৃষ্টিভঙ্গির উপর জোর দেয়, তাকে সম্পূর্ণরূপে উপেক্ষিত করে না, এটা ঠিক। তিনি শ্রমিক ম্যানেজমেন্টের পারস্পরিক সহযোগিতা মিউচুয়াল কোলাবোরেশনকে একটি অপরিহার্য নীতি হিসাবে গ্রহণ করেছিলেন।
যা শিল্প নীতি সমূহ বা দক্ষতা বৃদ্ধি করার পক্ষে সহায়ক ছিল। তার তত্ত্বের মূল বক্তব্য ছিল যে কি, যে পণ্য ও পরিষেবাগুলির গতি, মূল্য, গুণগত মানের মতো ভেরিয়েবল গুলির উপরে নির্ভরশীল এবং তা সমবিভাজন এবং তত্ত্বাবধানের পদ্ধতি, মেথড অফ সুপারভিশন, আর্থিক ইন্টেন্সিভ ও মেটেরিয়াল যোগানের মতো স্বাধীন ভেরিয়েবলস এর মাধ্যমে সর্বোচ্চ অবস্থায় নিয়ে যেতে পারে। আজকে এখানেই আমি শেষ করলাম। নমস্কার। আবার পরে একটি নতুন নিয়ে উপস্থাপিত করব পরবর্তী অধ্যায়ে। নমস্কার।